অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাত সকালে পৌঁছে গেল পুলিশ। অভিষেকের বাড়ির বাইরে পুলিশ দাঁড়ায়, অভিষেকের বাড়ির সামনে শালবনী থানার পুলিশ। অভিষেকের বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী। কালীঘাট থানার পুলিশের সঙ্গে ডিএমজির কর্মীরাও ছিলেন। পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আপডেট জানার চেষ্টা করব। দীপাঞ্জনা সাহু আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি চলে যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, জানবো তোমার কাছ থেকে কি কারণে আজ শালবনী থানার পুলিশ এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বেরিয়ে এসেছিলেন এবং খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন? একেবারে দেবরাতে তোমাকে জানিয়ে রাখবো যে তোলাবাজি কাণ্ডে ইতিমধ্যে গ্রেপ্তার সুজয় হাজরা। আর এই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পর যে নাম উঠে এসছে সেই নাম হচ্ছে সুমিত রয়। এই সুমিত রয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আত্মসহায়ক। আর এই সুমিত রায়ের লাস্ট লোকেশন যেটা ট্র্যাক করে পাওয়া গেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, পুলিশ সূত্র। ঠিক রাত ৩টার সময় শালবনী থানার পুলিশ আধিকারিকরা এই সুমিত রায়ের খোঁজে আসেন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পর কালীঘাটে যে মেন গেট রয়েছে সেই মেন গেটের তালা ভাঙা হয়। তালা ভেঙে পুলিশ আধিকারিকরা ভেতরে প্রবেশ করেন। যে ছবি তোমাকে এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক সমীরণ তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে রয়েছেন স্থানীয় থানার পুলিশ আধিকারিক। ইতিমধ্যেই শালবনী থানার পুলিশ আধিকারিক তারা তদন্তের জন্য এসেছিলেন। পুরো বাড়িটা সার্চ করে তারা বেরিয়ে গেলেন। কোনোভাবেই কিন্তু সুমিতের খোঁজ তারা এখানে পেলেন না। এর আগেও কিন্তু তারা তদন্ত চালিয়েছেন, কিন্তু সেভাবে কোনো সাড়া দেওয়া হয়নি। সেই জায়গা থেকেই স্থানীয় থানার পুলিশকে সাথে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে, ডিএমজি আধিকারিককে সাথে নিয়েই কিন্তু শালবনী থানার পুলিশ আধিকারিক তারা কিন্তু মূলত ৩টার সময়, ভোর ৩টের সময় এসেছিলেন। ঠিক ৪ ঘন্টা পুরো বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। যেটা আমরা জানতে পারছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একেবারে ভোর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাও ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছিলেন। যেটা আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই শালবনী থানার পুলিশ আধিকারিক জিজ্ঞাসাবাদ করেছেন এবং পুরো বাড়ি তদন্ত করেছেন, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। তারপরেই হাতে একটি ফাইল নিয়ে বেরিয়ে গেলেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। মূলত এই সুমিত রায় দীর্ঘদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক ছিলেন। তিনি সমস্ত কিছু জানতেন। তার বিরুদ্ধে যে তোলাবাজির অভিযোগ রয়েছে সেই তোলাবাজির অভিযোগেই কিন্তু সুমিত রায়ের খোঁজে যদি এইখানে এসে থাকেন পুলিশ অফিসাররা, তারা কি সুমিত রায়ের খোঁজ পেলেন? যেহেতু টাওয়ার লোকেশন লাস্ট অভিষেকের বাড়ি দেখানো হয়েছে, তো সুমিত রায় কি এখানে পেলেন তারা? আর লাস্ট এই টাওয়ার লোকেশন সেটা কবে দেখানো হয়েছে, এই তথ্যগুলো কি পাওয়া যাচ্ছে? একেবারেই সুমিত রয়ের এখানে সুমিত রয় নেই, সেটা একেবারেই স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে পুরো বাড়ি তদন্ত করেছেন, সার্চ করেছেন শালবনী থানার পুলিশ আধিকারিকরা। এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে, যে সুমিত রায় এই বাড়িতে এখনো পর্যন্ত আছেন কিনা সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে শালবনী থানার পুলিশ আধিকারিকরা যখন বেরোলেন সেই সময় আমরা দেখলাম যে পুলিশের যে নোট বা অন্য কিছু রয়েছে সেই নথি, একটা ফাইল কিন্তু নিয়ে গেলেন। এটা আদৌ কিসের ফাইল রয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন ধরেই এই সুমিত রায়ের খোঁজ চালিয়েছেন শালবনী থানার পুলিশ আধিকারিক। তবে যে লাস্ট যে লোকেশন ছিল এই কালীঘাটের বাড়ি, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অনুষ্ঠান, সমস্ত প্রোগ্রামে কিন্তু দেখা যেত এই সুমিত রয়কে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার শেষ ঠিকানা ছিল এই কালীঘাটের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীপাঞ্জনার সঙ্গে থাকো, আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন। অনিলবাবু, এই যে ঘটনাটা ঘটেছিল এটার প্রেক্ষিতেই এই মেদিনীপুরের যিনি বিধায়ক ছিলেন তার বিরুদ্ধে একটা তোলাবাজির অভিযোগ ওঠে। গত 6 বা 7ই জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরবর্তীতে নাম জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের, এবং তার লাস্ট টাওয়ার লোকেশন ডিটেক্ট হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যে কারণে আজকে পুলিশের, শালবনী থানার পুলিশের আসা। রাত 3টে নাগাদ এরা আসেন, কিন্তু সুমিতের কোনো খোঁজ কিন্তু পাওয়া যায়নি। একটু জানবো আপনার কাছ থেকে পুলিশি এই তদন্তটা সম্পর্কে।
না, পুলিশ তো যে কোনো সময় আসতেই পারে, পুলিশ তদন্ত করতে আসতেই পারে। যদি মনে করে যে পাওয়া যাবে না, অন্য কিছু তা প্রমাণ লোপ হতে পারে, সেক্ষেত্রে ওরা অ্যাবস্ট্রং করতে পারে। সেরকম জায়গায় তালা ভেঙে ঢুকতেই পারে। 47 CRPC যেটা রয়েছে তাদের প্রভিশন আছে, তদন্ত করছে। আর যদি তোমার এই যে যত তোলাবাজ ফোটাবাজ দেখছো না, আমি একটাই অনেক জায়গায় বলেছিলাম, অল রোডস লিড টু রোম। মানে যত নদ নদী বিভিন্ন জায়গা থেকে উৎসমুখ আছে, এসে বিভিন্ন রাজ্য বিভিন্ন জায়গায় ঘুরে এসে সমুদ্রে মিশছে। যত দুর্নীতি হবে সব দেখবে এসে একদম ওই দুই জায়গায় মিশছে, একটা দেশে মিশেছে। সমুদ্রে গেছে তোমার আদিগঙ্গা হয়ে সমুদ্রে, এখন তো কেউ বলছে না যে তোমার টেমসের পাশে সব দুর্নীতির মাথাগুলো ওইখানে সব ওখানে গিয়ে পড়েছে। এখন বেরোবে আর কি করা যাবে? একটা দেখো, এর আগে 1977 সালে একটা চেঞ্জ হয়েছে, 2011 একটা চেঞ্জ হয়েছে, কর্পোরেশনের চেঞ্জ হয়েছে, মেয়র শাসন ব্যবস্থা, কিন্তু কেউ কাউকে এইভাবে অপদস্থ করেনি, ডিম মারেনি, গালাগালি দেয়নি, চোর বলেনি। কিন্তু এর কাছে হার জিত আছে, কিন্তু এইভাবে অপদস্থ মানে চুরিটা যে যা মানুষের রাগ র্যাপ যেটাকে বলে এমন জায়গায় গেছে, দেখলেই সবাইকে চোর বলছে, যেগুলো হয়তো অনেকের পাওনা ছিল না, কিন্তু বেশিরভাগই তাই। তাই দায়িত্ব তো দিতে হবে মাথায় যারা রয়েছে, সব মাথার মূলে গিয়ে দেবে, সব ওইখানে গিয়ে দেখবে। একদমই। অনিলবাবু, এই যে আপনি যে কথা বলছেন এইটা নিয়েই কথা বলছিলাম এর আগেও, যে এত বদল এসছে, এত সরকার চলে গেছে। আমি শুধু এই রাজ্যের কথা বলছি না, এত সরকার বদল হয়েছে, গোটা দেশের কথাই যদি বলি, যে সরকার চলে গেছে সেই সরকারের পরবর্তী ক্ষেত্রে এরকমটা দেখা যায়নি কখনো, যে সেই সরকারের যদি কেউ অভিযুক্ত থেকেও থাকে, তার উদ্দেশ্যে এইভাবে ডিম ছোড়া হচ্ছে, এইভাবে গোবর ছোড়া হচ্ছে, এগুলো দেখা যায়নি। তৃণমূল সরকারের বিরুদ্ধে বা এই ব্যক্তি যারা দুর্নীতি করেছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের ওপরে এইভাবে ডিম ছোড়া, এইভাবে গোবর ছোড়া, পচা টমেটো ছোড়া, এগুলো মানুষের কতটা ক্ষোভ তৈরি হয়েছিল এতগুলো বছরে, এটাকেই প্রমাণ করে হয়তো। এটাকে কিভাবে দেখছেন অনিলবাবু? কিভাবে দেখছি, এ তো অনেক রেস্ট্রেইন করেছে। বর্তমানে যে শাসক দল আছে তারা ক্ষমতায় অনেক রেস্ট্রেইন করেছে। নাহলে এত লোকের উপর অত্যাচার করেছে, তো আরো অন্য ঘটনা ঘটেনি, এটাই যথেষ্ট। ডিম আর টমেটোর মধ্যে রেখেছে, গোবরের মধ্যে রেখেছে। গোবরে কি আছে? গোবর, গোময়, ঘি, মধু, এগুলো কিন্তু পঞ্চগব্যের শুদ্ধি হয়, শুদ্ধিকরণ হচ্ছে, আর কিছু না। আর তুমি চিন্তা করো, এই যে আজকে রেজাল্টটা যদি অন্য হতো, তাহলে আমি আরেক জায়গায় বলেছি, তাহলে তোমার 1946 দি গ্রেট ক্যালকাটা কিলিং না হলেও কতগুলো শামশেরগঞ্জ হতো, মানে কি অবস্থা হতো, চিন্তা ভয়াবহ অবস্থা হতো। আর এই পুলিশ তখন নীরব দর্শকের মতো দেখতো। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি জুডিশিয়াল অফিসারদের পর্যন্ত হামলা করিয়ে দিয়েছে। তার ফল এখন ভুগবে না, ভুগতে হবে। কর্ম যেরকম করবে তোকে ভুগতে হবে। ঠিক, অনেক ধন্যবাদ অনিলবাবু আপনাকে। অনিল জানা প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। দীপাঞ্জনা রয়েছেন, আরেকবার একটু দীপাঞ্জনার কাছে যাই। দীপাঞ্জনা, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, ডিএমজিকে আনা হয়েছিল, ডিএমজি যারা আধিকারিক তারাও এসেছিলেন, কি কারণে তাদেরকে আনা হয়েছিল জানতে পারছো? ডিএমজি আধিকারিকরা এসেছিলেন মূলত যে তালা ছিল কালীঘাটের মূল গেটে, সেই তালা কিন্তু ভাঙা হয়েছে। সেই তালা ভেঙেই ভেতরে প্রবেশ করেছেন শালবনী থানার পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, সেখানে ছিলেন স্থানীয় থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি মহিলা পুলিশও। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই কালীঘাটের এই যে বাড়ি, সেই বাড়ির চত্বর জুড়ে, সমস্ত চত্বর জুড়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এবং তার পাশাপাশি যে ছবি তুমি দেখতে পাচ্ছ, প্রথমে আমরা দেখেছি শালবনী থানার পুলিশ আধিকারিক তারা 4 ঘন্টা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে তল্লাশি চালিয়েছে। পুরো বাড়ি সার্চ করা হয়েছে যে সুমিত রয় এখনো পর্যন্ত কোথায় রয়েছে। এই সুমিত রয় খোঁজেই কিন্তু একেবারে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি একেবারে খোঁজ চালাচ্ছে যে এই সুমিত রয় এখনো কোথায় রয়েছে। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা যেমন রয়েছে, তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীও কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কথা তুমি বললে, কিছুক্ষণ আগেই আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন দীপাঞ্জনা,
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইক রয়েছেন। ঝন্টুদা, আত্মসহায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে এই সুজয় হাজরা নামক মেদিনীপুরের যিনি বিধায়ক ছিলেন, তার তোলাবাজির ঘটনায় এই সুমিত রায় তিনি জড়িত এবং তার টাওয়ার লোকেশন লাস্ট যেটা ডিটেক্ট করা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই কারণে পুলিশের আসা। এই সুমিত রায়ের সম্পর্কে কি জানা যাচ্ছে বা কি জানেন ঝন্টুদা? তুমি এই দেবারতী একটা দারুণ প্রশ্ন করেছো। সুমিত রায় এমন একজন নটরাজ তোলাবাজ, উত্তরবঙ্গে এরকম অনেক শিক্ষক আছেন যারা ওই টেনিওরে জয়েন করেছিল এবং সুমিত রায়ের নাম ভাঙিয়ে সুমিত রায়ের সাথে অ্যাসোসিয়েশন করে অভিষেকের প্রভাব খাটিয়ে দিনের পর দিন তারা স্কুলে যায়নি, অন্য ব্যবসা করেছে। আমি এখানে বিস্তারিত বলার জায়গাটা খুব কম, প্রয়োজনে পরে কোনো অনুষ্ঠানে বলবো। কিন্তু প্রশ্ন হলো, এই সুমিত রায় এ হচ্ছে আরেকজন কালীঘাটের কাকুর হতে যাচ্ছে, যার টোটাল হিস্ট্রিটাকে কালটিভেট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালো সাম্রাজ্য, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে কালো সাম্রাজ্য পশ্চিমবঙ্গে কায়েম করেছিল 15 বছরে, বিশেষ করে 12 সালের পর থেকে, সেটা কিন্তু পড়তে পড়তে ধরা পড়বে। দেখো, সিআইডি কত সূক্ষ্মভাবে সুমিত রায়কে টার্গেট করেছে, কারণ এই সেই সুমিত রায় তোমাদের পিসিআরে, তোমাদের চ্যানেলের একাধিক সাংবাদিক জেলায় ছড়িয়ে আছে। দেখবে জেলায় বিভিন্ন জায়গায় যে বড় বড় দুর্নীতিগুলো হয়েছে সুমিত রায়ের নাম ভাঙতে অভিষেকের প্রভাবে হয়েছে। এবং সুমিত রায় হচ্ছে একটা ট্রানজিট রুট, এই রুটটা হচ্ছে দুর্নীতির আপ টু টপ বটম, অর্থাৎ একদম অভিষেক অব্দি পৌঁছয়। সেই যে সুমিত রায়, আজকে সুমিত রায়ের নামটা যখন আমি কালকে শুনছিলাম আমি চমকে উঠলাম যে দুদিন আগেও শিলিগুড়ির একটি স্কুলের কোন একজন শিক্ষক নেতা দিনের প্রতি স্কুল যায়নি, বেতন তুলেছে তিনি, এবং কিছু বলতে গেলে তিনি বলেছে আমি অভিষেকের ঘনিষ্ঠ সুমিত বাবুর লোক, সুমিত বাবু দেখে নেবে। এইভাবে তোলা সরাসরি তখনই এর সাথে মিলল। আমি তোমাকে বলছি, যদি সুমিত রায়ের এই টাওয়ার লোকেশন সুমিত রায়কে সিআইডি ধরতে পারে, তুলতে পারে, আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো সাম্রাজ্যের সবকিছু বেরিয়ে আসবে। একদিকে যেমন বিজয় মিত্র যিনি পালিয়ে গেছেন, সুমিত আরেকজন বড়ে, এই বড়ের মুখটা হচ্ছে অভিষেকের মুখ, মানে অভিষেক অব্দি পৌঁছানোর রাস্তা কিন্তু সিআইডি তদন্তকারী আধিকারিকরা খুঁজে পেয়ে গেল। এবার কিন্তু আর বেঁচে বেরোনোর জায়গাটা নেই। ঠিক যেমন লিপ্টন বাবুতে কালীঘাটের কাকুকে খুঁজতে দরজায় করানো হয়েছিল, ওটাও ফাইলটা খুলবে, কারণ ম্যাটেরিয়াল ট্রান্সফার অন রেকর্ড। কিন্তু লিপ্টন বাবুসের ফাইলটাও শুনলাম খুলতে যাচ্ছে, সেটা তো অলরেডি উনি রক্ষা কবচ নিয়েই আছেন। 167.6 কোটি টাকা অলরেডি ফ্রিজ করেছে ইডি বিগত সরকারের সময় তৃণমূল ক্ষমতা থাকাকালীন। ফলে এন্টার চিত্রনাট্যে কিন্তু অভিষেক এবং বকলমে কালীঘাটের কিন্তু আরো বেশি চাপ বাড়ছে, টেনশন বাড়ছে, কারণ এবার কিন্তু আর বেঁচে বেরোনোর কোনো জায়গা নেই। আমি ঝন্টুদা আপনাকে একটু থাকতে অনুরোধ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে খুব সংক্ষিপ্ত একটা প্রতিক্রিয়া দিয়েছেন, খুবই সংক্ষিপ্ত, একটু শোনাতে চাইবো আমি, তারপরে আবারও আসছি আপনার কাছে। কি বলেছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। ঝন্টুদা, গতকালও আমরা দেখেছিলাম যে এখনো এই রোয়াব, এই দম্ভ সেটা কমেনি। আজকেও যখন কথা বলছেন উনি, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, আপনি নিশ্চয়ই দেখেছেন ঝন্টুদা, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন কিভাবে উনি কথা বলছেন। এই যে মানে কোনোভাবে ডোন্ট কেয়ার মানসিকতা, এর বেস কি এখনো? দেখো, একটা মানুষ জীবনে কোনোদিনও 1 সেকেন্ডের জন্য পথে নামেনি। একটি মানুষ কোন এসেছে প্যারাশুটে, পোস্ট বার্ডিং পোস্ট দেন ল্যাম্প পোস্ট, এই যে পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে ল্যাম্প পোস্ট এমএলএ এমপি অজস্র কালীঘাটের চাকর, আমি চাকর শব্দটা বললাম, এদের মাঝখানে ইনি ছিলেন বার্ডিং পোস্ট। ওকে লোকে বলে না সেকেন্ড ইন কমান্ড, আমি কিন্তু তখনও বলতাম, আজও বলছি সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড শব্দটা। উনি বকলমেই সেকেন্ড কমান্ড ছিলেন, কিন্তু দলের প্যারালালি উনি ছিলেন ফার্স্ট কমান্ড। মমতা ব্যানার্জিও মানতেন না,
মানে এহেন ব্যক্তির থেকে তুমি এর থেকে বেশি কিছু আশা করবে কেন? একটা দলে, গণতান্ত্রিক দলে তাকে বলা হতো যুবরাজ। কথিত আছে যে বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে বিবেকানন্দের বাড়িতে যখন তিনি যাবেন, কত বছর যাও ছিলেন এই 26 12 রাস্তায় রাস্তায় পোস্টারিং রয়েছে বিবেকানন্দের ছবি নিচে যুবরাজ। তুমি কল্পনা করতে পারো গণতন্ত্রের যুবরাজের অস্তিত্ব যখন একটা দলে থাকে, তাহলে প্রত্যেকটি তার হাবভাবে যুবরাজ। আজকে তুমি পকেট ভিখারি হলো, তার ঠাটবাটটা মেজাজটা তার যুবরাজের মতো নিয়ে আসছে। তাই তিনি এখনো মনে করছেন যে তিনি বাংলার নবাব। আজকে তোমাকে বলছি, কালীঘাটের কাকু কি বলেছিল, আমার মালিককে কেউ ধরতে পারবে না, মনে আছে সেই ঐতিহাসিক কথা। এই আজকে মালিক যখন সর্বশান্ত, একের পর এক জীবন নেমে যাচ্ছে, তার হাত থেকে সব সাম্রাজ্য চলে যাচ্ছে, কিন্তু চিন্তার মালিকানা, ভাব আচরণের মালিকানা কিন্তু তিনি যেতে পারেনি। কারণ এটার জন্য তাকে জেনে যেতে হবে, জেনে যাওয়ার পরেই মালিকানাটা কাটবে। এই যে আচরণের অধ্যত্ত, তোমাকে একটা কথা বলছি যে নো ওয়ান কিল জেসিকা একটা শব্দ ছিল না বাংলায়, সেটা এই শব্দ, এই বাক্যটাকে বাস্তবে অভিষেক নিজেকে মনে করতো, নো ওয়ান কিল অভিষেক। আজকে এই শব্দগুচ্ছ যিনি মেনে চলেন, তার থেকে তুমি গণতন্ত্রে কি আশা করতে পারো? সবকিছু হবে, মিক্স অ্যান্ড বাউলকে সব ফাইল খুলবে এবং একের পর এক অভিষেকের কুকীর্তি, কালো সাম্রাজ্য। এবং এর জন্য দেখবে মমতা ব্যানার্জিও ঢুকবে জেলে, এর সাথে যুক্ত হয়ে মমতা ব্যানার্জি চলে ঢুকবে। কারণ ওর এই অধ্যত্ত, ওর এই সীমাহীন আচরণ, সীমাহীন দুর্নীতি, এটার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি আশ্রয় প্রশ্রয়ও এই জায়গাটায় তৈরি করেছে। ঝন্টুদা অনেক ধন্যবাদ আপনাকে। ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই যে কথা বলছি আমরা, যে মেদিনীপুরের বিধায়ক, প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই মাসেরই একদম শুরুতে। আমি একটু জানার চেষ্টা করব, শালবনী থানার পুলিশ তারা আজকে যে গতকাল মধ্যরাত থেকে যে অভিযান চালালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই সম্পর্কে কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর অভিষেকের কাছে যাব। অভিষেক, কি জানতে পারছো? একদমই, দেখো, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা কিন্তু গ্রেপ্তার হয়েছিল জমি কেলেঙ্কারি এবং তোলাবাজির অভিযোগে। এবং সেখানে কিন্তু বেশ কিছু নথি কিন্তু পুলিশের হাতে উঠেছে, যেখানে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আত্মসহায়ক রয়েছে সুমিত, তার বিভিন্ন টাকার লেনদেন কিন্তু দেখা গিয়েছে এই প্রাক্তন বিধায়কের সঙ্গে। এই সমস্ত তথ্য পাওয়ার পরেই কিন্তু গতকাল রাতভর কিন্তু অভিযান চলে এবং এই সুমিতের ফোনের যে টাওয়ার লোকেশন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির যে কালীঘাটের বাড়ির লোকেশন দেখায়। সেই জন্যই কিন্তু গতকাল মধ্যরাতে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার পুলিশ, যেখানে গ্রেপ্তার করা হয়েছে সুজয় হাজরাকে, সেই শালবনী থানার পুলিশ কিন্তু পৌঁছে যায় তার খোঁজে। বেশ, অনেক ধন্যবাদ অভিষেক। কথা বলছিলাম, অভিষেক চক্রবর্তী ছিলেন টেলিফোনে। দীপাঞ্জনা সাহু আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি কালীঘাট থেকে। দীপাঞ্জনাকেও ধন্যবাদ।